সময় বহমান। কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজ কোচিং এর এক্সামের রেজাল্ট দিয়েছে আয়ানার। 2 মার্কের জন্য প্রথম হতে পারেনি সে। যেই ছেলেটা শুরু থেকে প্রথম হয়ে আসছিল সেই প্রথম হয়েছে। কিন্তু মাঝখান থেকে আসা একটা মেয়ের রেজাল্টে ক্লাসের অনেকেই চমকে গিয়েছে। বিশেষ করে ব্রিলিয়ান্ট দলের ছাত্রছাত্রীরা। তারা এতদিন আয়ানাকে দেখেও দেখত না। কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেই এগিয়ে এসেছিল তার সাথে কথা বলার জন্য। আয়না সবার সাথে বিনম্র ভাষায় কথা বলেছে। তাদের মাঝে অনেকে তার সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করেছে। কিন্তু সে এই বিষয়টা খুবই সাবধানতার সাথে এড়িয়ে গেছে। কারণ আয়না জানে, তার রেজাল্ট দেখে যারা তার সাথে বন্ধুত্ব করতে এসেছে তারা সবাই স্বার্থান্বেষী মানুষ। তারা কেবল আর কেবল নিজেদের স্বার্থ বুঝে। স্বার্থ পূরণ হলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তার প্রকৃত বন্ধু হল দীপ আর মিথি। কারণ তারা দুইজন তার ফলাফল আর যোগ্যতা দেখেনি, বরং দেখেছে তার চরিত্র এবং ব্যবহার। আয়নার কিছুটা মন খারাপ হয়েছে, প্রথম হতে পারেনি তাই। আর আদৃশ ও তাকে বোকা দিবে এমনটা ধারণা তার। আয়না মুড অফ করে বাসায় আসলো। ফ্রেশ হয়ে খেতে বসল সে। আজ আদৃশ আসেনি। হয়তো কাজের চাপও বেশি। আজও আয়নার খাবার নাড়াচাড়া দেখে তাকে খাইয়ে দিলেন অনু বেগম। তিনি বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে যার কারণে আয়নার মন খারাপ। তিনি ঠিক করলেন খাওয়ানোর পর জিজ্ঞাসা করবেন আয়নাকে। খাওয়ানোর পর তিনি আয়নার কাছে জানতে চাইলেন তার কেন মন খারাপ। আয়না রেজাল্টের ব্যাপারে সবটা অনু বেগমকে বলল। অনু বেগম আলতো হাসলেন। আয়নার গাল টেনে দিয়ে বললেন, এইটুকুতে এত মন খারাপ করলে চলবে? এই এক্সাম এ প্রথম হতে পারোনি তো কি হয়েছে, এর পরেরটাতে হবে। সামনে আরও কত পরীক্ষা পড়ে আছে। চেষ্টা করতে থাকো। দেখবে তুমিই প্রথম হবে এর পরের বার। আয়না মুচকি হাসল। সে জানত অনু বেগম এমন কিছুই বলবে। তার প্রতিটা কথায় হারানো মনোবল ফিরে পায় আয়না। সে অনু বেগমের কোলে মাথা রেখে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দিবে আম্মু? আয়নার আবদারে পরম মমতাময়ী মায়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন অনু বেগম। আয়না মমতায় পরিপূর্ণ হাতের ছোঁয়ায় শান্তিতে চোখ বুজে ফেলল। মনে মনে ভাবতে লাগল, ইস কতই না শান্তি এই কোলে, এই হাতের ছোঁয়ায়। রাতে আদৃশ আসার পর ভিয়ে ভিয়ে নিজের রেজাল্ট সম্পর্কে আদৃশকে জানাল আয়না। আদৃশের গম্ভীর মুখ দেখে ভিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। এই বুঝি তাকে বকবে। কিন্তু এমন কিছুই হল না। আদৃশ স্বাভাবিকভাবে বলল, চেষ্টা করতে থাকো। আরও ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। আদৃশ কথা শেষ করে পড়াতে শুরু করল আয়নাকে। কারণ এর চেয়ে বেশি কিছু বলার নেই তার। যে ফাঁকিবাজি করে তাকে বোকা দেয়া যায়, শাসন করা যায়, কিন্তু যে সারাক্ষণ চেষ্টা করে তার শুধুমাত্র মনোবল বাড়ানো যায়। কারণ সে সবসময় নিজের বেস্টটাই দেয়ার চেষ্টা করে। আর আদৃশ জানে আয়না কতটা চেষ্টা করে, কতটা পরিশ্রম করে। সে নিজের চোখেই সবটা দেখে। তাই এই বিষয়ে বাড়তি কিছু বলা তার সাজে না। আর 10 দিন পর মেডিকেল এক্সাম। দিন-রাত এক করে পড়ছে আয়না। কোচিংয়ের পড়াশোনা শেষ। এখন বাড়িতে বসেই পড়তে হবে। কোচিংয়ের নিয়মিত টেস্ট সহ ফাইনাল এক্সামেও প্রথম হয়েছে সে। তারপরও পড়াশোনায় কোনোরকম গাফিলতি করছে না আয়ানা। দীপ আর মিথির সাথে প্রায় কথা হয় তার অনুর ফোন থেকে। এই সময়ের ব্যবধানে দীপ আর মিথির মাঝেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস না হলেও এখন তারা প্রচুর সিরিয়াস এই বিষয়ে। ওই যে বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। তারা আয়নার ভালো গুণটা রপ্ত করেছে।
পড়াশোনার প্রতি আয়ানার এত মনোযোগ দেখে তারাও মনোযোগী হয়ে উঠেছে। তাদের তিনজনের এখন একটাই টার্গেট, ভালো এবং একই মেডিকেলে চান্স পাওয়া। এর মাঝে দুবার নিজের মায়ের সাথে দেখা করে এসেছে আয়ানা। আদৃশ নিজেই তাকে নিয়ে গিয়েছিল সময় বের করে। প্রথমবার কোচিং থেকে আসার সময় নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার ছুটির দিনে। সেদিন নিজের বাড়ি থেকে আসার পথে সাহস করে আয়ানা রিয়ার কথাটা তুলে অনেক দিন ধরে বলবে ভাবছিল আয়ানা। সেদিন ছুটির দিন হওয়ায় বলেই ফেলেছে। আর আদৃশ ও দ্বিমত করেনি। রিয়ার বাড়িতে নিয়ে গিয়েছিল। রিয়া তখন বাড়িতেই ছিল। এতদিন পর বান্ধবীকে পেয়ে অনেকক্ষণ তাকে ঝাপটে ধরে বসেছিল আয়ানা। দুজনের চোখেই আনন্দের অশ্রু ভিড় জমিয়েছিল। আদৃশ নির্বে দুই বান্ধবীর আনন্দ পর্যবেক্ষণ করে গেছে। আদৃশ আয়নার হাসব্যান্ড জানার পর তাকে অনেক খাতির যত্ন করেছে রিয়ার পরিবার। ওদের ব্যবহারে আয়নার আরেকবার মনে হয়েছে ওরা গরিব হলেও ওদের মন অনেক বড়। গাড়িতে থাকাকালীন সময়ে আদৃশ রিয়া সম্পর্কে জানতে চাইলে তাকে সবটা খুলে বলে আয়ানা। রিয়া ডিভোর্স হওয়া, তার সাহসিকতা, আত্মসম্মানবোধ এসবের ব্যাপারে আদৃশকে জানায়। দেখা হওয়ার 2 দিন পর অশ্রুসিক্ত চোখে আদৃশদের বাড়িতে আসে রিয়া। রিয়াকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় আয়ানা। কয়েকবার জিজ্ঞাসা করার পর রিয়া চোখ মুছে হেসে বলে, জানিস আদৃশ ভাইয়া নিজেদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বেশ ভালো পোস্টে, স্যালারিও ভালো। আর এটাও বলেছে আমার এডুকেশন আর এক্সপেরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার পজিশনও বাড়বে। আমি প্রথমে রাজি হতে চাইনি। তখন ভাইয়া বলেছে তুমি আমার ছোট বোনের মতো। ধরে নাও আমি তোমার ভাই। আর আমি বড় ভাই হয়ে যদি ছোট বোনের জন্য কিছু করতে পারি তবে অনেক খুশি হব। বড় ভাইকে ফিরিয়ে দিও না প্লিজ। আর আমি তোমার যোগ্যতা না দেখে নিচ্ছি না, তোমার অবশ্যই যোগ্যতা আছে সেই পদে চাকরি করার, আমি আর না করতে পারিনি রে। জানিস আব্বু আম্মু কতটা খুশি হয়েছে। আদৃশ ভাইয়াকে এমনভাবে আদর করছিল যেন ভাইয়া সত্যি তাদের ছেলে। তুই আসলেই অনেক ভাগ্যবতী। তোর কষ্ট দেখে আমি সবসময় তোর জন্য দোয়া করতাম যেন তোর কপালে অনেক ভালো কেউ থাকে। আমার মতো কপাল যেন কারোর না হয়। আমার দোয়া কবুল হয়েছে রে। তুই সত্যি অনেক ভালো কাউকে পেয়েছিস। সবসময় ভাইয়াকে আগলে রাখিস বোন। রিয়ার কথায় হাসি ফুটে উঠে আয়নার ঠোঁটে। আয়না জানত আদৃশ অনেক ভালো। কিন্তু আয়নার সেই ধারণাকেও ভেঙেছে আদৃশ। সে আয়নার ধারণার চেয়েও বেশি ভালো। আদৃশের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল আয়নার মনে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছে ভেবে সাথে সাথে রবের কাছে শুকরিয়া আদায় করেছে সে। আদৃশ যতটুকু পারছে আয়নাকে হেল্প করছে। এই কয়েকদিনে আয়নার প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। কারণে অকারণে আয়নাকে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, কাজ ফেলে ছুটে চলে আসতে ইচ্ছে করে। তবুও নিজের অনুভূতিকে দমিয়ে রাখে সে। মানতে চায় না নিজের অনুভূতিকে। কিন্তু আয়না সামনে থাকলে নিজের বেহায়া দৃষ্টি তার উপর থেকে সরাতে পারে না। মেয়েটা নিজের ধ্যানে মগ্ন থাকে বলে হয়তো খেয়াল করে না। অন্যদিকে আয়নাও আসক্ত হয়ে পড়েছে আদৃশে। লুকিয়ে চুরিয়ে আদৃশকে দেখতে ভালো লাগে তার। আদৃশ আশেপাশে থাকলে নিজেকে অনেক সুখী মনে হয় আয়নার। যদিও আদৃশকে সে ভয় পায়, তবুও তার সংস্পর্শে ভালো লাগে আয়নার। তবে কি প্রেমের আগমন ঘটল আদৃশ আর আয়নার জীবনে। সবার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আয়না এক্সাম হলের উদ্দেশ্যে। আজ মেডিকেল এক্সাম। আয়নার কাছে এটা একটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। তবে আজ আয়না ভয় পাচ্ছে না। কারণ যাই হোক না কেন তাকে চান্স পেতেই হবে।
নিজের মায়ের জন্য কিছু একটা করতে হবে। নিজেকে আদৃশের যোগ্য করে গড়ে তুলতে হবে। সবাই তাকে নিয়ে অনেক আশা করে। সবার আশা পূরণ করতে হবে। এই কয়েকদিনে নিজেকে সেভাবেই গড়েছে আয়ানা। বাকিটা সে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তার রব যা করবেন তার ভালোর জন্যই করবেন। আয়ানার বিশ্বাস, আদৃশ যাচ্ছে আয়ানার সাথে। অনু বেগম ও আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি অসুস্থ, তাই আদৃশ আর আয়ানা দুজনই বারণ করেছে। আদৃশ ড্রাইভ করতে করতে বারবার আয়ানার দিকে তাকাচ্ছে। আজকের আয়ানাকে অন্যরকম লাগছে তার। সে ভেবেছিল হয়তো আয়ানা নার্ভাস ফিল করবে। কিন্তু আজকের আয়ানার মধ্যে সে আলাদাই আত্মবিশ্বাস দেখতে পাচ্ছে, যার মধ্যে নিজের ইচ্ছা, স্বপ্ন পূরণের জোশ রয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামল আয়ানা আর আদৃশ। আয়ানা আদৃশের ফোন থেকে মিথিকে কল করে তার অবস্থান জেনে নিল। যাওয়ার পূর্বে বেশ কিছু উপদেশ দিল আদৃশ। আয়ানা মনোযোগ সহকারে সবটা শুনল। যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে আবার ডেকে উঠল আদৃশ। আয়ানা তার দিকে ঘুরতেই বলে উঠল, অল দ্য বেস্ট। আদৃশের কথার বিপরীতে চমৎকার একটা হাসি উপহার দিল আয়ানা। আদৃশ ও আলতো হাসল। পা বাড়াল আয়ানা নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপে পাশ করার লক্ষ্যে। 3 দিন পর মেডিকেল এক্সাম শেষ হয়ে যাওয়ায় এখন প্রেসার কিছুটা কম আয়ানার। এক্সাম বেশ ভালোই হয়েছে তার। এখন ভার্সিটি এডমিশনের জন্য পড়ছে সে। পড়া শেষ করে উঠার পর হুট করে আদৃশ বলল, ছাদে যাবে? আয়ানা প্রথমে অবাক হল, কারণ আজ পর্যন্ত এমন কিছু বলেনি আদৃশ। আজ যেন অন্য কিছু ছিল আদৃশের গলায়। আয়ানাও সম্মতি দিল যাওয়ার জন্য, কারণ সেও চায় আদৃশের সাথে সময় কাটাতে। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছে আদৃশ আর আয়ানা। দুজনের চোখ চাঁদের দিকে স্থির। বিশাল বড় চাঁদ উঠেছে আজ। চারপাশ চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা নীরবে পাশাপাশি বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই, হয়তো অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না। নীরবতা ভাঙল আয়ানা। চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। আদৃশ ও নিজের দৃষ্টি ফিরিয়ে আয়ানার দিকে চাইল। আজ তার মন বেশ ভালো। মৃদু হেসে জবাব দিল, করো। আয়ানা সাহস পেয়ে বলল, আমি জানি না আমার এই বিষয়ে জানতে চাওয়া ঠিক কিনা। তবে অনেকদিন ধরেই আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার বাবা কোথায়? এতদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে শুনলাম না। না আপনার বাবার কোনো ফটো দেখেছি। কোথায় তিনি? আয়ানা নিজের কথা শেষ করে আদৃশের দিকে তাকাতেই ভয়ে পেয়ে গেল। এতক্ষণের শান্তিশিষ্ট আদৃশ যেন এখন হিংস্র হয়ে উঠেছে। চাঁদের আলোয় তার রক্তাক্ত চোখে জোড়া স্পষ্ট দেখতে পাচ্ছে আয়ানা। আদৃশ বসা থেকে দাঁড়িয়ে গেল। আয়ানার দুই পাশে হাত রেখে তার দিকে ঝুঁকোতেই চোখ বন্ধ করে ফেলল আয়ানা। আদৃশ তার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আর কারোর কাছে এই প্রশ্ন করার সাহস করবে না। মনে থাকে যেন। ছাদের দরজা ধুমু করে বাড়ি খাওয়ায় চোখ মেলল আয়ানা। সামনে আর আদৃশকে দেখতে পেল না সে। বুঝতে পারল চলে গেছে আদৃশ। চোখ জলে ভরে উঠল আয়ানার। চোখের পানি মুছে সে ভাবতে লাগল, এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদৃশ এমন ব্যবহার করল। এমন কি পরিবারের সদস্যরাও কখনো আদৃশের বাবা সম্পর্কে কিছু বলে না? এর পেছনে কি কোনো রহস্য আছে? তবে সমাপ্ত।